কেমন আছেন সবাই? আন্তরিকভাবে দুঃখিত, এবারে ভিডিও আসতে অনেক দেরি হয়ে গেল। আজ আপনাদের জন্য নিয়ে এলাম চুচু চার্লস। লিখেছেন আশিকুর রহমান। জনপ্রিয় ভৌতিক লেখক দুর্জয় শাকিলের নতুন দুটি বই প্রকাশিত হচ্ছে। একটি হলো রহস্য গল্পের বই বিড়াল কন্যা। যারা বিড়াল পোষেন, ভালোবাসেন, তাদের জন্য এটি একটি সারপ্রাইজ। অন্যটি হলো ভয়ঙ্কর জিনের গল্পের বই অভিশপ্ত মুনাকবার। বই দুটি ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওমর ২১ বইমেলায় পাওয়া যাবে। শুরু হচ্ছে চুচু চার্লস। হ্যালো, কেমন আছো দাদা? এই তো দাদা, ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো কালকে বাংলাদেশে আসতেছি। কি বলো, সত্যি নাকি? আরে হ্যাঁ, অনেকদিন হলো তোমার সাথে দেখা করি না। আর আগের বারের মতো এসে তেমন ঘুরতে পারলাম না তোমাদের দেশে, তাই এবার এসে একটু এক্সপ্লোর করব। আমি ঠিক সময় চলে আসব। রিজবি আর সুব্রত দাদার সম্পর্ক খুবই গভীর। সুব্রত দাদা ভারতে থাকেন আর রিজবি বাংলাদেশে। দুইজনের বন্ধুত্ব এতটাই গভীর যে দেখলে মনে হয় আপন দুই ভাই। রিজবি ঢাকায় থাকে। তার সম্পূর্ণ নাম রেজাউর রহমান রিজবি। পরের দিন রিজবি সকাল ৯টায় রওনা দিল এয়ারপোর্টের দিকে। একটি গাড়ি ভাড়া করল। ১০টায় নামার কথা থাকলেও সব কমপ্লিট করে বের হতে সুব্রত দাদার ১২টা বেজে গেল। কুশল বিনিময়ের পর রিজভি বলল, চলো তাহলে বাসে গিয়ে কথা বলবো নে। আচ্ছা চল উঠি। কিছুক্ষণ গাড়ি চলার পরে বাস স্ট্যান্ডে এসে রিজভি নেমে গেল। একটু পরে নিয়ে আসলো শোয়েবকে। তারপর তারা গাড়িতে উঠল। বাসায় এসে খাওয়া দাওয়া সেরে তারা গল্প করছে। তখন সুব্রত দাদা বলল, রিজভি, এবার কোথায় যাবি বলতো? আরে দাদা, চিন্তা করো না, এইবারের ট্যুরে অনেক কিছু প্ল্যান করেছি। কালকে সকালেই আমরা কক্সবাজারের দিকে রওনা দিব, আর সেখানে দুদিন থেকে পরের দিন আমরা সেন্ট মার্টিন যাব। কথাবার্তা শেষে তারা ঘুমিয়ে পড়ল। রাতে তারা সবাই নিজেদের ব্যাগ গুছিয়ে নিল এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিল। সকালে সবাই রওনা দিল কক্সবাজারের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে রিজভি কারোর জন্য অপেক্ষা করছিল। তখন সুব্রত দাদা এসে বলল, কিরে রিজভি, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? একটু পরেই বাস ছেড়ে দিবে তো। হ্যাঁ আসতেছি, আমার একজন বান্ধবীর আসার কথা, ও আসলেই আমরা রওনা দিব। কে আসবে রিজভি ভাই? ঝিমও আসতেছে, আমার বান্ধবী। কালকে আমাদের যাওয়ার কথা শুনে ও বলছে ও আমাদের সাথে যাবে। আচ্ছা চলো, আমরা বাসের সামনে গিয়ে বসে থাকি, আসলেই উঠে পড়বো। দুঃখিত রিসভি, বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে গেল। চলো গাড়িতে উঠছি। তোমরা আসো আসো, বাস ছেড়ে দিবে। এরপর তাদের যাত্রা শুরু হলো। রাস্তার আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলো সবাই। সুব্রত দাদা একটু বেশি আনন্দে ছিল, কারণ সেই প্রথম যাচ্ছে কক্সবাজারে। কক্সবাজার আসতে আসতে রাত প্রায় ৯টা বেজে গেল। বাস নামিয়ে দিল কক্সবাজার স্ট্যান্ডে। সুব্রত বলল, এখন কোন দিকে যেতে হবে রিজভি? একটু সামনের দিকে যেতে হবে। আমি হোটেলের রুম আগে থেকেই বুক করে রেখেছি। সবার জন্য আলাদা রুমের ব্যবস্থা আছে। একটু পরেই তারা তাদের হোটেল খুঁজে পায়। পরের দিন সবাই মিলে সমুদ্রে গোসল করতে যায়। ঝিমু বিচে হাঁটাহাঁটি করছিল। তখন দেখল একটু দূরে কয়েকজন লোক কিছু নিয়ে কথা বলছে। ঝিমু আরও একটু সামনে এগিয়ে গেল। সেন্ট মার্টিন থেকে কিছুটা দূরে একটা জায়গায় সবসময় কুয়াশায় ঢাকা থাকে, আর ওই কুয়াশার ওই পাশে যে যায় সে আর ফিরে আসতে পারে না। আরও কি যেন বলছিল। ঝিমু আর কথাগুলো না শুনে সামনের দিকে হাঁটতে লাগলো। ওই ঝিমু, ওইদিকে কই যাচ্ছ? আমরা সবাই তো এদিকে। দূর থেকে রিজভি ডাক দিল ঝিমুকে। অনেকটা সময় সমুদ্রে থাকার পরে তারা হোটেলে ফিরে আসে। বিকালে কিছু কেনাকাটা করে হোটেলে রেখে তারা সেন্ট মার্টিনে যাবার জন্য রওনা দিল। আমরা তো কালকে সকালে যেতে চেয়েছিলাম, তাহলে এখন কেন? আকাশ খারাপের কারণে কালকে কোনো জাহাজ যাবে না,
তাই আজকে লাস্ট জাহাজে যাব আমরা। আর যদি আবহাওয়া ভালো থাকে ওইখানে কালকে ঘুরে আবারও রাতে চলে আসবো। ওইখানে কোনো হরর জায়গা আছে দেখার মতো? থাকলে ভালো হতো। রিজবি ভাইয়ের ভূত অনেক পছন্দ। হ্যাঁ, সুন্দরী ভূত ধরে তোমার সাথে বিয়ে দিয়ে দেব, তাহলে ভালো হবে তোমার। সবাই হাসতে লাগলো। এরপর জাহাজে উঠে সবাই রওনা দিল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। প্রায় বহু সময় পরে পৌঁছে গেল দ্বীপে। সেখানে রুম বুক করে রাতে সবাই শুয়ে পড়ল। পরের দিন সকালে হোটেল থেকে বের হয়ে সব জায়গা ঘুরতে লাগলো তারা। দুপুরের দিকে আবহাওয়া আবারও ভীষণ খারাপ হয়ে গেল। তারা হোটেলে ফিরে আসতে চাইছিল, কিন্তু যেই জাহাজ করে তারা এসেছে সেটি নাকি কোথাও আটকে নষ্ট হয়ে গেছে। 3 থেকে 4 দিন সময় লাগবে। এদিকে আজকে রাতেই তাদের কক্সবাজার হোটেলে ফেরার কথা। তারা চাইলেও এখানে 3-4 দিন অপেক্ষা করতে পারবে না। কি করবে তারা কিছুই বুঝতে পারছিল না। রিজবি, দেখ তো যাবার জন্য বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা। আমরা তো আর এখানে বসে থাকতে পারবো না। আমি ওইদিকে একটু শুয়েছিলাম। তারা বলল ঘাটে নাকি ছোট্ট একটি মোটর চালিত নৌকা আছে, ওইটা দিয়ে আমরা যেতে পারি। কিন্তু কিন্তু কি, কোনো বিপদ আছে নাকি? হ্যাঁ, সমুদ্রের পানি খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর একটু সামনেই নাকি কুয়াশাতে ঢেকে গেছে। গেলে যাওয়া যায়, কিন্তু নিজেদের জন্য রিস্ক। রিস্ক নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? এখন তো দিন রয়েছে, গেলে যাওয়া যেতে পারে। কি বলো সবাই? আচ্ছা চলো গিয়ে দেখি কি অবস্থা ওইখানে। যতদূর চোখ যায় শুধু খালি সমুদ্র, কোথাও কোনো সমুদ্র জাহাজ বা নৌকার খবর নেই। কিন্তু একটু দূরেই একটি নৌকা দেখা যাচ্ছে। সবাই ওটার দিকে যেতে লাগে। রিজভি সামনে গিয়ে নৌকার লোকের সাথে কথা বলতে লাগলো। সেখান থেকে রিজভি জানতে পারল তারা যদি ফিরে যেতে চায় তাহলে শুধু এটাতেই যেতে পারবে, না হলে তাদের 3 দিন অপেক্ষা করতে হবে। এটা শুনে সবাই অনেক চিন্তায় পড়ে গেল। তখন সুব্রত বলল, চলো যাই, যেটা হবে দেখা যাবে। আমরা তো আর এর জন্য বসে থাকতে পারবো না। কি বলো সবাই? যেহেতু আর কোনো উপায় নেই, মনে হয় একটু রিস্ক নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা সবাই সবার ব্যাগ বা যা যা কিছু আছে নিয়ে আসো, আমরা যত তাড়াতাড়ি পারি রওনা দেই। একটু পরে সবাই এসে নৌকায় উঠে গেলে তার কিছু সময় পরেই নৌকা চলতে শুরু করলো। আকাশ কালো মেঘে ঢাকা, আর সমুদ্রের পানিতেও অনেক বড় বড় ঢেউ উঠেছে। নৌকা চলতে লাগলো। চলতে চলতে তারা সবাই গভীর সমুদ্রে চলে আসে। কিছুটা দূরে অনেক কালো মেঘ দেখা যাচ্ছে। এটা দেখে সবাই কিছুটা ভয় পেল। নৌকাটি আগের থেকে অনেক বেশি দুলতে লাগলো, আর কালো মেঘের মধ্যে ভীষণ বজ্রপাত শুরু হলো। আর তারই সাথে নৌকাটির অবস্থা খারাপ হতে লাগলো। আর এদিকে আবহাওয়ার অবস্থা খারাপ হতেই চলেছে। রিজভি বলল, এইটা আবার কোন বিপদে পড়লাম, শক্ত করে ধরে বসুন সবাই। আমার না অনেক ভয় করছে, যদি নৌকাটা উল্টে যায় তাহলে আমাদের কি হবে? সমুদ্রের মাঝে ঘন কালো মেঘ তো আছেই, কিন্তু কিছুটা দূরে প্রচুর কুয়াশা। এত কুয়াশা যে ওইটার ওই পারে কি আছে সেটা বোঝাই যাচ্ছে না। নৌকা খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে কুয়াশার মধ্যে। নিমেষেই নৌকাসহ সবাই উধাও হয়ে গেল। পরের দিন সকালে সমুদ্রের পাড়ে বালুতে পড়ে রয়েছে রিজভি, ঝিমু, সুব্রত দাদা আর শোয়েব। তারা ওই ঝড়ের মধ্যে পড়ে কুয়াশার ভিতর দিয়ে একটি অচেনা দ্বীপে চলে এসেছে। দ্বীপটি দেখতে সম্পূর্ণ অন্যরকম। আকাশে সবসময় কালো মেঘে ঢাকা থাকে। সবাই আরও একটু ভিতরে যায়। কিছুটা দূরে তারা একটি ট্রেনের রাস্তা দেখতে পায়। সবাই ওটা দেখে খুব খুশি হলো। আশেপাশে নিশ্চয়ই কোনো ট্রেন স্টেশন বা লোকজন আছে। তারা রাস্তা ধরে হাঁটতে লাগলো। যেতে যেতে কোথাও কিছু পেল না, শুধু ঘন জঙ্গল ছাড়া। তারা আরও কিছুটা সামনে এগিয়ে গেল। দূরে ছোট্ট একটা ঘরের মতো কিছু দেখা যাচ্ছে। যেতে যেতে রিজভি বলল, চলো ওই বাড়িতে গিয়ে দেখি, কেউ হয়তো থাকতে পারে। তারা সবাই ঘরের মধ্যে প্রবেশ করলো। ভেতরে তেমন কিছুই নেই, কিন্তু দেখে মনে হচ্ছে কিছুদিন আগেও এখানে লোকজন বসবাস করত। হঠাৎ একটি অদ্ভুত বিকট আওয়াজ শুনতে পায় সবাই। তারা জানালা দিয়ে দেখল দূরে উজ্জ্বল একটি আলো অন্য পাশে সরে গেল।
এই দ্বীপে সবসময় কালো মেঘে ঢাকা থাকে, তাই ঠিকমতো কিছুই দেখা যায় না। রিজভি বলল, চলো তো দেখি ওটা কি। এই বলে তারা ওই আলোর অনুসরণ করতে লাগলো। হাঁটতে হাঁটতে আরও ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যায় সবাই। এমনিতেই আকাশ কালো, তার উপরে গভীর জঙ্গল। কিছুটা দূরে তারা একটি রেলপথ দেখতে পেল। ওই পথ ধরে হাঁটতে হাঁটতে একজন লোকের সাথে তার দেখা হলো। সবাই খুব অবাক হলো, কারণ এই নির্জন দ্বীপে যে কাউকে দেখতে পাবে তা তারা আশা করেনি। লোকটি নিজের পরিচয় দিল, সে রিঙ্কু। সবাই তাকে রিঙ্কু ভাই বলে ডাকে। রিঙ্কু ভাই বলল, তোমরা এই দ্বীপে এসে মস্ত বড় ভুল করেছ। আমি প্রায় বের হবার সব প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম, তার মধ্যেই তোমাদের সাথে দেখা। কেন, এমনি কি হবে এখানে থাকলে? আর আশেপাশে কি কোনো ঘরবাড়ি নেই বা ফিরে যাওয়ার মতো কোনো রাস্তা নেই? না, কারণ এই দ্বীপে এখন থেকে কেউ থাকে না, সবাই পালিয়েছে এখান থেকে। আমি দেখতে এসেছিলাম আর কোনো লোক বাকি আছে কি না। এই দ্বীপে এখন ভয়ানক একটা দানব রয়েছে। তোমরা হয়তো একটি ট্রেনের মতো আওয়াজ শুনতে বা বড় কিছু দূর থেকে চলতে দেখেছো, তাই না? হ্যাঁ, কিছু সময় আগেও দেখেছি, কিন্তু বুঝতে পারিনি ওইটা আর কি। আর আপনি কি সত্যি বলছেন? এই দেখো। কি এইটা? আর আমরা কিভাবে এখান থেকে নিজেদের বাসায় ফিরে যেতে পারবো? এইটা চুচু চার্লস, সবাইকে চার্লস নামে ডাকে। এইটা এখানে কিভাবে এলো? কয়েক মাস আগেও এই দ্বীপে হাজারো মানুষ গোল্ড মাইনিংয়ের কাজ করত। এখানে বস হিসেবে দুজন বিদেশি আর একজন বাংলাদেশি কাজ করত। তারা বাহির থেকে লোক এনে এখানে গোল্ড বের করত। একদিন ওই দুই বিদেশিদের মধ্য থেকে একজনের সাথে বাংলাদেশি যেই লোক ছিল তার সাথে তুমুল ঝগড়া হয়। এরপরে আরেকজন বিদেশি এবং বাংলাদেশি মিলে ওই লোকটিকে বের করে দেয়। লোকটির নাম ছিল হ্যারি চার্লস। কিন্তু সে যেমনটা চেয়েছিল, ট্রেনটি তার থেকেও বেশি ভয়ানক হয়ে ওঠে এবং ওইটা হ্যারি চার্লসকে ওইখানে মেরে ফেলে। এরপর থেকেই ওইটার দ্বীপের সব জায়গায় ঘুরে বেড়াতো, মানুষ দেখলেই মেরে ফেলতো। তারপর থেকেই ওইটার নাম ইভেল চুচু চার্লস হয়ে যায়। তাই ওই দ্বীপ ছেড়ে সবাই আস্তে আস্তে চলে যায়। হ্যারি চার্লস তাদের থেকে বদলা নেবার জন্য, সম্পূর্ণ দ্বীপ নিজে কন্ট্রোলে নেওয়ার জন্য কালো জাদুর সাহায্যে একটি ট্রেনকে দানবে রূপান্তরিত করে। কিন্তু সে যেমনটা চেয়েছিল, ট্রেনটি তার থেকেও বেশি ভয়ানক হয়ে ওঠে এবং ওইটা হ্যারি চার্লসকে ওইখানে মেরে ফেলে। তারপর থেকেই ওইটার নাম ইভেল চুচু চার্লস হয়ে যায়। তাই ওই দ্বীপ ছেড়ে সবাই আস্তে আস্তে চলে যায়। আচ্ছা, এই চুচু চার্লিসকে মেরে ফেলার বা এ থেকে বাঁচার কোনো উপায় আছে? হ্যাঁ আছে তো, কিন্তু সেটা অনেক রিস্কি হবে। তার থেকে ভালো আমরা এই দ্বীপ থেকে বের হয়ে যাই। সবাই কিছুটা সময় চিন্তা করলো। এরপরে সবাই রাজি হয়ে আবারও সমুদ্রের দিকে যেতে লাগলো। রিঙ্কু ভাই একটু সাবধানে যাওয়ার জন্য আলাদা একটা রাস্তা বেছে নিল, কারণ তারা এত সময় যেখানে ছিল, যদি চার্লিস ওইখানে চলে আসে তাহলে তাদের খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তাই তারা অন্য রাস্তা দিয়ে যাবে। হঠাৎ সবাই একটা বিকট আওয়াজ শুনতে পায়। আকাশ সবসময় কালো মেঘে ঢাকা থাকে, তাই বেশি দূরে কিছু দেখা যায় না। একটু পরেই চারিদিকে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। হঠাৎ অনেক দ্রুত গতিতে সুব্রত দাদার উপরে ঝাঁপিয়ে পড়ে ওই বড় ভুতুড়ে ট্রেনটি। ছবিতে দেখা আর একেবারে কাছ থেকে দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা সবাই চাইলেও কিছু করতে পারতাম না, তাই আমরা গাছের আড়ালে লুকিয়েছিলাম সবাই। চার্লস সুব্রত দাদাকে মেরে ফেলল। এরপর চার্লস সুব্রত দাদার শরীরটা খেতে শুরু করলো। তারা দৌড়ে সেখান থেকে চলে গেল। শোয়েব ভুলে অন্য পথে চলে গেল। তারা সবাই খুব মন খারাপ করে বসে আছে, কারণ সুব্রত দাদা রিজভির খুব ভালো বন্ধু ছিল। তারা প্রায় দুই আপন ভাইয়ের মতো ছিল। চার্লস তাকে মেরে ফেলেছে, সে বাড়িতে ফিরে কি জবাব দিবে? আর সুব্রত দাদার পরিবারকেই বা সে কি বলবে? এটা সে ভাবতে লাগলো। তখন রিজভি বলে, আমি ওই চার্লসকে না মেরে এখান থেকে যাব না। ও সুব্রত দাদাকে মেরে ফেলেছে। কিভাবে আমরা ওটাকে মারব? আপনি কি কিছু জানেন রিঙ্কু ভাই? হ্যাঁ আছে, একটা উপায় আছে, কিন্তু সেটা খুবই বিপজ্জনক। এতে আমাদের সবার মৃত্যু হতে পারে। যাই হোক, কাউকে না কাউকে তো এই জিনিসটাকে শেষ করতেই হবে, না হলে আরও অনেক মানুষ মারা যাবে। এই কাজটি করার জন্য আমাদেরকে এই আইল্যান্ডের 3 জায়গা থেকে 3টা ম্যাজিক্যাল পাথর আনতে হবে, এবং সেটা আইল্যান্ডের একবারে মাঝ বরাবর একটা মন্দির আছে, সেখানে স্থাপিত করতে হবে। তাহলেই আমরা চুচু চার্লসকে এখানে আনতে পারবো।
কিন্তু আমরা তো ওই শয়তানটাকে মারবো। আমরা ওকে কেন আমাদের কাছে আনবো? আইল্যান্ডের একবারে মাঝ বরাবর যে মন্দিরটা আছে সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা জায়গা আছে যেখানে গরম লাভা বের হয়। আমরা যদি কোনোভাবে চার্লসকে ওখান থেকে ফেলে দিতে পারি তাহলে সেটা একবারে শেষ হয়ে যাবে। আমরা এত বড় দানবকে লাভার মধ্যে ফেলবো কি করে? আর সেটাকে আমাদের সাথেই বা কিভাবে নিব? আগে আমাদের ওই 3টি পাথর এক জায়গায় করতে হবে, তারপর চার্লসকে আনতে হবে। এরপর ওইখানে থাকা ট্রেনটা দিয়ে আমি ওইদিকে যেতে থাকবো। তখন চার্লস আমার পেছনে ছুটে আসবে। ওখান থেকে 10 কিলোমিটার দূরে ওই লাভার কাছে নিয়ে যাব। কিন্তু সমস্যা হচ্ছে কি, চার্লসকে ওইখানে আনার পরে আমরা যে 3টি পাথর একত্র করব, 3টি পাথর দ্বারা চার্লস অনেকটা ভয়ানক হয়ে যাবে এবং শক্তিশালী হয়ে যাবে, কারণ ওই পাথরের মধ্যে অনেক কালো জাদু রয়েছে। আর সেটা যখন আমরা বসাবো সেইখানে তখন চার্লস হঠাৎ করে আমাদের সামনে চলে আসবে। তখন সে আরও বড়, আরও ভয়ানক হবে, হতেই থাকবে। তখনই আমাদের একটা সুযোগ থাকবে ওখান থেকে দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার। এরপর চার্লস আমাদের পেছনে ছুটতে থাকবে আমাদেরকে মারার জন্য। যেহেতু আমরা 3জন আছি, তাই আমরা 3জন 3 দিকে চলে যাব। আমাদের মধ্য থেকে একজনকে চার্লসকে ওইখানে মন্দির থেকে 10 কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে। আরেকজন ঠিক ওই জায়গার একটি ভাঙ্গা ব্রিজ আছে। ট্রেনটা যখন ব্রিজ পার হবে তখন এই ব্রিজের মধ্যে আগুন লাগিয়ে ভেঙে ফেলতে হবে, যাতে চার্লস ওইখান থেকে পড়ে গিয়ে সোজা লাভার মধ্যে গিয়ে পড়ে। কিন্তু কাজটা যদিও একটু ভুল হয় তাহলে আমাদের সবাইকে মরতে হবে। তাহলে তো আমাদের সবাইকে অতি দ্রুত এবং সাবধানতার সাথে কাজ করতে হবে। আচ্ছা, শোয়েব ভাই কই গেল? অনেকক্ষণ ধরে ওনাকে দেখছি না। আমরা সমুদ্রের দিকে যেতে শুরু করার পরেই তাকে দেখতে পাইনি। আচ্ছা চলেন তাহলে, আগে তাকে খুঁজে পরে আমরা টেম্পলের দিকে রওনা দিই। তারা সবাই শোয়েবকে খুঁজতে লাগলো। এদিকে শোয়েব জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। কিছুক্ষণ পরে তারা সবাই শোয়েবকে খুঁজে পায়। শোয়েব বলল, তোমরা আমাকে ফেলে চলে গিয়েছিলে কোথায়? আমি কত খুঁজেছি। সে বিষয়ে পরে কথা বলা যাবে। তোমার হাতে ওটা কি? তোমাদেরকে খুঁজতেছিলাম তখনই, যখন আমি হাঁটতে হাঁটতে একটা গর্তের মধ্যে পড়ে যাই এবং সেখানে একটা ছোট্ট সুড়ঙ্গ দেখতে পাই। কিছু দূর ভিতরে যাওয়ার পর আমি কাগজটি খুঁজে পাই। দেখি, এটা তো একটা ম্যাপ। আচ্ছা, এটা রাখো, কাজে আসবে। আচ্ছা চলো তাহলে আমরা সবাই মিলে স্টোনগুলো খোঁজা শুরু করি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা চাইলেও পাথরগুলো খুঁজতে যেতে পারবো না, কারণ আমাদের অনেক বিপদ পাড়ি দিয়ে ওইগুলো খুঁজতে হবে। তাহলে আমাদের এখন একটি ক্যাম্প করা উচিত থাকার জন্য। আর কিভাবে খুব তাড়াতাড়ি সবগুলো পাথর খুঁজে বের করা যায় সেটা ভাবতে হবে। চলো আগে ক্যাম্প করি, তারপর এইসব চিন্তা করব। এই বলে সবাই মিলে একটি ক্যাম্প তৈরি করলো। কয়েকটি গাছ কেটে ডালপালা মাটিতে দিয়ে এবং তার পাতা দিয়ে তারা সবাই শুয়ে পড়ল। শুধু রিঙ্কু ভাই জেগে থাকলো, কারণ সবাই একসাথে ঘুমাতে পারবে না। যদি চার্লিস চলে আসে তাহলে সে তাড়াতাড়ি সবাইকে উঠিয়ে দিতে পারবে। পরের দিন সকালে সবাই খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করতে লাগলো কিভাবে দ্রুত কাজটি শেষ করা যায়। একটা কাজ করলে কেমন হয়? আমরা 4জন লোক আছি, আমরা 4জন 3 দিকে যাই। তাহলে কিন্তু আমরা খুব দ্রুত এই পাথরগুলো সংগ্রহ করতে পারবো। আমি একা একদিকে গেলাম, রিঙ্কু ভাই আরেক দিকে, আর শোয়েব ভাই এবং ঝিমু আরেক দিকে। শোয়েব ম্যাপ বের করে রিঙ্কু ভাইয়ের কাছে দিল। সেখানে দেখা গেল 3টা পাথর। যেখানে আছে সেটা আইল্যান্ডের 3 দিকে, আর তারা যেখানে আছে সেখান থেকে দ্বিতীয় মন্দির খুবই কাছে। তাই রিজভি ভাইকে সেখানে যেতে বলল। পাথর নেওয়ার পরে সবাইকে এইখানে আসতে বলল রিঙ্কু ভাই। এই বলে যে যার মতো চলে গেল। রিজভি জঙ্গলে মাঝখান দিয়ে হেঁটে চলেছে। প্রায় 20 মিনিট হাঁটার পরে দূরে একটি পুরানো মন্দির দেখতে পেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই ছিল যে মন্দিরের মধ্যে যাওয়ার কোনো রাস্তা নেই। রিজভি পকেট থেকে ম্যাপের কাটা অংশে দেখল যে সে আসলে ঠিক জায়গা মতো আছে কি না। আসার আগে রিঙ্কু ভাই সবাইকে ম্যাপ ভাগ করে দিয়েছিল, যাতে সবাই পথ চিনে যেতে পারে। এদিকে ঝিমু আর শোয়েব অনেক খোঁজাখুঁজির পরেও প্রথম মন্দিরটি খুঁজে পেল না। তারা বারবার ম্যাপ দেখছিল। জায়গাটা তো এটাই ছিল, কিন্তু এখানে গাছপালা ছাড়া আর কিছুই নেই। হঠাৎ ঝিমু বলল, ওই দেখো, বাম পাশের গাছটিতে কেমন যেন একটা উল্টা ঢাল রয়েছে। শোয়েব কাছে গিয়ে ডালটি সোজা করে দিল, আর তখনই সে নিচে পড়ে গেল। ঝিমু দেখল গাছের পাশে যেখানে শোয়েব দাঁড়িয়েছিল ওখানে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে। সে দেখল ভেতরে একটি সুড়ঙ্গ পথ। ঝিমু নিচে নেমে আসলো, আরও 2 জন ভেতরের দিকে যেতে লাগলো। ঝিমু আর শোয়েব কিছুটা ভেতরে যাওয়ার পরে সামনে আর কোনো রাস্তা দেখতে পেল না।
এদিকে রিঙ্কু ভাই মন্দিরের মধ্যে ঢুকে গেছে, কিন্তু তার ওখানে কেমন যেন অনেক নীরব নীরব মনে হচ্ছে। গুহার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে সে। দুটা রাস্তার কাছে কোনটায় যাবে এটা চিন্তা করতে করতে ডান পাশের রাস্তা দিয়ে হেঁটে গেল, কারণ বাম পাশের রাস্তায় অনেক অন্ধকার, তাই ওখানে যায়নি সে। সে যখন হেঁটে যায়, তার যাওয়ার পরে ওই রাস্তার মধ্যে দুইটা বড় বড় লাল চোখ দেখা যাচ্ছে, কিন্তু রিঙ্কু ভাই সেটা খেয়াল করেনি। অনেক খোঁজাখুঁজির পরে রিজভী মন্দিরটি খুঁজে পেল। বিরাট বড় দরজা। তারপরে সে ভেতরে প্রবেশ করল। নিচে যাওয়ার জন্য একটি সিঁড়ি দেখতে পেল এবং আস্তে আস্তে সিঁড়ি থেকে নামতে থাকলো। নেমে দেখে লম্বা একটা করিডোরের একবারে শেষে হালকা আলো জ্বলছে। আস্তে আস্তে সে ওদিকে যেতে থাকে। হঠাৎ তার সামনে একটা বোতল পড়ে থাকতে দেখে, আর সে বোতলটা তুলে নেয়। বোতলগুলো তোলার সাথে সাথেই অনেকগুলো সাপ একটা ছোট কুঠুরি থেকে বের হয়ে আসে। রিজভী তাড়াতাড়ি সামনের দিকে দৌড়াতে লাগলো, আর সামনে গিয়ে সে দেখলো একটা উঁচু স্থানে একটা নীল পাথর রয়েছে, আর সেটা অনেক উজ্জ্বলতার সাথে জ্বলজ্বল করছে। সাপগুলো ফনা মেলে তার দিকে আসছে। তাই কিছু চিন্তা না করে পাথরটি হাতে নিয়ে নিল সে, আর পাশে একটি সরু গর্ত থেকে লাফ দিল। অন্ধকারের মধ্যে স্লাইড খেতে খেতে সে বাইরে এসে পড়ল। যাক, এবারের মতো বেঁচে গেলাম। এখন ক্যাম্পে ফিরে যাই, সবাই মনে হয় চলে আসছে। ঝিমু আর শোয়েব কিছুটা ভেতরে যাওয়ার পরে সামনে আর কোনো রাস্তা দেখতে পেল না, শুধু একটি ছবি যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কিসের। তাই শোয়েব ওইটা নাড়াচাড়া করলো, কিন্তু কিছু হলো না। এরপর ঝিমু গিয়ে জানলাটি খুলে দিল। তখন কিছুটা আলো এসে পড়ল ছবিতে, আর পাশেই একটি গোপন দরজা খুলে গেল। এইটা দেখে তো শোয়েব অবাক। তারপরে দুজনে ভেতরে গেল। দুজন আস্তে আস্তে পাথরটির কাছে গেল, আর শোয়েব পাথরটি হাতে নিল। নেওয়ার সাথে সাথে সেটা সবুজ হয়ে গেল। এইটা দেখে ঝিমু কিছুটা ভয় পেয়েছে। পরে তারা যখন পেছনে ফিরে বের হবার জন্য তারা দেখলো যেখান দিয়ে তারা আসলো সেখানে মস্ত বড় একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। তারা যেটা দেখলো তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ওইটা দেখে ঝিমু ভয়ে অজ্ঞান হয়ে গেল। কে আপনি? ছায়াটি কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে ভূতটি তাদের দিকে আগাতে লাগলো। শোয়েব জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। ছায়ামূর্তি প্রায় কাছে আসতে আসতে হাওয়ায় মিলিয়ে গেল। এদিকে রিঙ্কু ভাই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে একটি সিঁড়ি দেখতে পেল। সিঁড়িতে ওঠার সময় সে পাশে একটি গুপ্ত বক্স দেখতে পায়। বক্সটি খুলে সে একটা লকেট পায়। সেটা যে কোনো কাজে আসবে এটা বুঝতে না পেরে ওইটা পকেটে ভরে উপরের দিকে উঠতে শুরু করে। উপরে উঠে সে একটা লাল উজ্জ্বল পাথর দেখতে পায়, কিন্তু পাথরের কাছে কিছু তো একটা আছে। আরও কাছে গিয়ে দেখতে পায় অনেকগুলো কঙ্কাল পড়ে আছে আশপাশ দিয়ে। এইটা দেখে তার সম্পূর্ণ গা শিরশিরিয়ে উঠল। এইসব উপেক্ষা করে সে যখন পাথরটি নিতে গেল তখনই হঠাৎ পাথরটা হাওয়ায় মিলিয়ে গেল, আর পাশে একটি বড় ছায়ামূর্তি ভেসে উঠল। এটাই সেই ছায়ামূর্তি যেটা কিছুক্ষণ আগেই ঝিমু আর শোয়েবের কাছেই ছিল। এইদিকে রিঙ্কু ভাই ছায়াটি দেখে ভয় না পেয়ে কিছুটা সাহস দেখালো আর বলল, তুমি যাই হও না কেন, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি এই লাল পাথরটা নিয়েই চলে যাব। ছায়ামূর্তিটি খুবই ভয়ানক আওয়াজে বলে, এটা তুমি কোনোভাবেই পাবে না। তার আগেই আমি তোমাকে মেরে ফেলবো। ওই দেখো, তোমার ডান দিকের পাথরটি হাওয়ায় ভাসছে, পারলে নিয়ে নাও। যখনই রিঙ্কু ভাই হাত দিতে যাবে তখনই ছায়াটি হংকা করে তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তার ধারালো নখ দিয়ে রিঙ্কু ভাইয়ের ঘাড়ে আঘাত করল। রিঙ্কু ভাই ছটফট করছিল। তারপর ছায়াটি নিজের ধারালো নখ দিয়ে যেই রিঙ্কু ভাইয়ের বুকে আঘাত করতে যাবে তখন তীব্র আর্তনাদ করে ছায়াটি দূরে গিয়ে পড়ল। রিঙ্কু ভাই উঠে দাঁড়ালো, আর হাতে সেই পকেটটি যেটা সে উপরে ওঠার সময় পেয়েছে তখন সে ওটা তার গলায় পরে নিল। ছায়াটি আবারও তার উপরে হামলা করতে আসলো, কিন্তু আবারও সেটা দূরে গিয়ে পড়ল। এবার রিঙ্কু ভাই লাল পাথরটি নিয়ে
ছায়া মূর্তির দিকে ছুঁড়ে মারল, আর সঙ্গে সঙ্গে সেটা গায়েব হয়ে গেল। রিঙ্কু ভাই পাথরটি নিয়ে মন্দির থেকে বের হয়ে গেল। এদিকে ঝিমু আর শোয়েব বের হয়ে গেল মন্দির থেকে। প্রায় দুপুর হয়ে গেছে, কিন্তু তারা কিছুটা পথ ভুল করেছে। তাই ম্যাপ দেখে নদীর দিকে যেতে লাগলো, কারণ নদীর কাছে গেলেই তারা তাদের রাস্তা খুঁজে পাবে, যেখানে তাদের সবার আসার কথা। ঝিমু আর শোয়েব হাঁটতে হাঁটতে তারা নদীর ধারে চলে আসলো, কিন্তু আকাশটা হঠাৎ কালো মেঘে ঢেকে গেল আর বজ্রপাত শুরু হলো। তারা নদীর ধারে রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলো। হঠাৎ তারা একটা আওয়াজ শুনতে পায়। তারা দেখলো দূরেই দাঁড়িয়ে আছে চুচু চার্লস। এইটা দেখে তারা খুব জোরে দৌড়াতে লাগলো, কিন্তু ততক্ষণে খুবই দেরি হয়ে গিয়েছিল। চার্লস তাদের দেখে ফেলেছে, আর তাদের হাতে সবুজ পাথর দেখে ফেলে। খুব জোরে ট্রেনের হর্ন বাজিয়ে চুচু চার্লস তাদের দিকে আসতে লাগলো। শোয়েব ঝিমুর হাতে পাথর দিয়ে বলল, তাড়াতাড়ি নদীতে নামো। আমরা যদি নদীতে নেমে ওই পার যেতে পারি, তাহলে হয়তো এটা আমাদের কিচ্ছু করতে পারবে না। এই বলে সে একটি পাথর তুলে নিল। ওইটা খুব কাছে চলে আসছে। তুমি নামো, আমি সামনের ওই গাছ থেকে লাফ দিয়ে নামবো, আর চুচু চার্লসকে আমরা দিয়ে নিয়ে আসছি। তারা দুইজন দুই দিকে দৌড় দিল। শোয়েব পাথরটি দিয়ে চুচু চার্লসের মুখে আঘাত করল, আর চার্লস তার দিকে যেতে শুরু করল। এতক্ষণে ঝিমু পানিতে নেমে গেছে, কিন্তু শোয়েব কিছুই বুঝতে পারেনি যে চার্লস তার কাছাকাছি এত তাড়াতাড়ি চলে আসবে। চার্লস প্রায় 1 থেকে 2 হাত দূরেই দাঁড়িয়েছিল। সে তার একটা পা দিয়ে শোয়েবকে দূরে ছুঁড়ে মারল। ঝিমু নদী পার হয়ে গেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চিৎকার করছে। চুচু চার্লস শোয়েবের উপরে গিয়ে লাফ দিয়ে তার 2 ধারালো পা শোয়েবের বুকের মাথায় ঢুকিয়ে দিল। ঝিমু এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয়ে পাশের একটি রাস্তাতে হাঁটতে শুরু করে। রিজবি ক্যাম্পে এসে বসে আছে। একটু পরে রিঙ্কু ভাই চলে আসে, কিন্তু তাকে দেখে রিজবি বলে, কি হয়েছে ভাই? আপনার গায়ে এত ক্ষত কেন? কিভাবে হলো? আমার উপর একটি কালো ছায়ামূর্তি আক্রমণ করেছিল, কিন্তু ওই রকেটটির জন্য বেঁচে গেছি। তোমার পাথর কই? আমি লালটা পেয়েছি। আমি নীলটা পেয়েছি। আর এসব কথা পরে। চলেন, কোনো ঔষধি গাছ দিয়ে আগে আপনার ট্রিটমেন্ট করি। না, দরকার নেই। আমি নিয়েছি গাছ, এখন কিছুটা ভালো লাগছে। আচ্ছা, শোয়েব আর ঝিমু কোথায়? এখনও এলো না তারা? জানি না, দেখিনি ওদের। ওই তো ঝিমু আসছে, কিন্তু শোয়েব ভাই কোথায়? ঝিমু কান্না করতে করতে বলল, চুচু চার্লস তাকে খেয়ে ফেলেছে। কি বলো? কিভাবে? তোমরা চার্লসকে আগে দেখোনি? শোয়েব ভাই, আমাকে মাফ করে দিও। আমি ঘুরতে আসার কথা না বললে আজকে সুব্রত দাদা আর তুমি আমাদের সাথেই থাকতে। কান্না করো না, এখন এসবের সময় নেই। চার্লস আমাদেরকেও মেরে ফেলতে পারে। তার আগেই ওই চুচু চার্লসকে আমাদেরকে মারতে হবে, আর এতগুলো হত্যার প্রতিশোধ নিতে হবে, আর কাউকে যাতে মরতে না হয়। এখন কি করতে হবে আমাদের? ট্রেনের কাছে গিয়ে ওইখান থেকে একটা পুরাতন মাইনে যেতে হবে, আর সেখানে নেমে গিয়ে কিছু বোম নিতে হবে, যেটা দিয়ে চুচুর চার্লসকে আমরা মারতে পারি। কেন? ওইখানে বোম দিলে কি হবে? একজন থাকবে ব্রিজের কাছে, যে চুচু চার্লস আসলেই বিস্ফোরণ ঘটাবে। তুমি আর আমি ব্রিজে বোম লাগিয়ে ওইখানে ঝিমুকে রেখে যাব, যাতে সে আমাদের ইশারায় বিস্ফোরণ করতে পারে। আর তুমি আর আমি যাব সেই মন্দিরে, যেখানে চুচু চার্লসকে ডেকে আনতে পারবো। কিন্তু সমস্যা হলো, 1, ওইখানে 3টা পাথর একসাথে রাখলে চুচু চার্লস চলে আসবে, আর সেটা আগের থেকে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে যাবে। 2, একবারও সেটা চলে আসলে যে কোনো মতে আমাদের মেরে ফেলার চেষ্টা করবে। ও বাবা, তাহলে এটা তো জীবন মরণের কাজ। কিছু করার নেই, মরলে এমনিতেই মরতে হবে। এর থেকে চুচু চার্লসকে মারার চেষ্টা করি। ও আমাদের দুজনকে মেরে ফেলেছে, ওকে না মেরে আমি যাব না। ঠিক আছে, চলো তাহলে। পাশেই একটা ট্রেন আছে, ওইটা দিয়ে মাইনের দিকে যাই। কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে তারা রেল লাইনের কাছে চলে আসে। দূরেই ট্রেনটা ছিল। তারা সকলে সেই ট্রেনে উঠে মাইনের দিকে যেতে লাগলো। কিছুক্ষণ পর তারা মাইনে চলে আসলো, আর কিছু বোম নিয়ে ট্রেনে রাখলো। এবার ট্রেন চালু করে ব্রিজের দিকে যাত্রা শুরু করলো। তখন ঝিমু দেখলো দূরে চুচু চার্লসকে দেখা যাচ্ছে,
আর সেটা খুব জোরে হর্ন দিয়ে তাদের দিকে আসতে লাগলো। ওই দেখো, ও চুচু চার্লস আসছে। রিজবি, ট্রেনের স্পিড বাড়িয়ে দাও। বাড়িয়ে দিয়েছি ভাই। চার্লস দ্রুত চলে আসলো তাদের ট্রেনের কাছে। তখনই রিঙ্কু ভাই হাতে একটি মেশিন গান নিয়ে চার্লসের উপরে গুলি শুরু করলো। চার্লসের উপরে এত গুলি করছে, কিন্তু সেটা তাও তাদের দিকে এগিয়ে আসছে। শেষের দিকে আর কোনো রাস্তা না পেয়ে রিজবি একটা বোমে আগুন দিয়ে ছুঁড়ে মারল চার্লসের দিকে। ওটা গায়ে লাগতেই চার্লস অন্যদিকে চলে গেল। কিছুক্ষণ পর তারা ব্রিজের কাছে চলে আসে। রিজবি ট্রেন দাঁড় করায়। এরপর তারা বোমগুলো নিয়ে ব্রিজের জায়গায় জায়গায় লাগিয়ে দিল। এরপর রিঙ্কু ভাই লাইন টেনে ব্রিজ থেকে কিছুটা দূরে একটি গাছের আড়ালে নিয়ে গেল। ওখানে একটা কন্ট্রোল বক্স লাগালো। এরপর তারা চলে আসলো সেই মন্দিরে। এইখানে নেটওয়ার্ক খুবই কম আসে, আর তাও সেটা কখন বলা মুশকিল। নেটওয়ার্ক দিয়ে কি করবেন? চুচুর চার্লসকে মারা এত সহজ না, তাই আমাদের উদ্ধার করার জন্য যোগাযোগ করতে হবে। ওই যে পাহাড়ের উপর, ওটা কি? ওই যে সেই মন্দির যেখানে আমরা চুচুর চার্লসকে সামন করাবো, আর সামন করার সঙ্গে সঙ্গে ট্রেনের দিকে ছুটে আসব। ঠিক আছে ভাই, সাবধানে কইরেন। এরপর পাথরগুলো নিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। সিঁড়ির কাছে এসে আগে একটু দেখে নিল জায়গাটা। এরপর সিঁড়ি দিয়ে উপরে যেতে লাগলো রিঙ্কু ভাই। উপরে বড় একটি দরজা। দরজাটা খুলে সে বড় একটি রুম দেখতে পেল। তার উপরে কোনো ছাদ নেই, আর মাঝে একটি ত্রিভুজ আকৃতির কিছু একটা আছে। রিঙ্কু ভাই সেটার কাছে গেল আর বুঝতে পারল পাথরগুলো সেখানে রাখতে হবে, কারণ ত্রিভুজটির মধ্যে 3টি ফাঁকা স্থান আছে। পাশের দেওয়ালে লেখা লাল, নীল এবং সবুজ ডিমগুলোকে ত্রিভুজের মধ্যে রাখতে হবে। চুচুর চার্লসকে এখানে সাম্মান করা যাবে। এবার রিঙ্কু ভাই বুঝতে পারল যে এগুলো আসলে পাথর না, এগুলো আসলে চুচুর চার্লসের ডিম, আর এগুলো দিয়েই চুচুর চার্লসকে সাম্মান করা যাবে। এরপর রিঙ্কু ভাই ডিমগুলো নিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ডিমগুলো ত্রিভুজের মধ্যে রাখে। শেষে লাল ডিমটা দিয়ে আস্তে আস্তে হাত বাড়ায় রাখার জন্য এবং কিছুক্ষণ অপেক্ষা করে সেটাও রেখে দেয়। আর তখনই চারপাশে বিদ্যুতের মতো সাদা তরঙ্গ এদিকে ওদিকে গিয়ে পড়তে থাকে। এরপর উপর থেকে চুচুর চার্লস সামান হয়ে নেমে আসে ওই ত্রিভুজের মধ্যে। আস্তে আস্তে সেটা আরো বড়, ভয়ানক এবং শক্তিশালী হতে থাকে। এরপর চুচুর চার্লস রিঙ্কু ভাইয়ের দিকে আসতে লাগে, আর রিঙ্কু ভাই সজোরে দৌড়াতে শুরু করে। তখনই রিঙ্কু ভাইয়ের ফোনে একটি মেসেজ আসে। সে দেখলো ওইখানে হালকা একটু সিগন্যাল আসছিল, তাই সে দেরি না করে তাদের উদ্ধারের জন্য 911-এ কল করে আর বলে, আমরা একটি আইল্যান্ডে চলে আসছি যেখানে ভয়ানক একটা জিপ রয়েছে। আমাদের বাঁচান, আমাদের সাহায্য চাই, প্লিজ হেল্প আস। ওই ট্রেনটি আমাদের মধ্য থেকে দুজনকে মেরে ফেলেছে, আমাদেরকেও মেরে ফেলবে, সাহায্য করুন আমাদের। আপনারা চিন্তা করবেন না, আপনাদেরকে উদ্ধার করার জন্য আমরা যত দ্রুত সম্ভব ফোর্স পাঠিয়ে দিচ্ছি, আপনারা শুধু একটু সাবধানে থাকুন। রিঙ্কু দৌড়াচ্ছিল আর কথা বলছিল। তখনই চার্লস ভয়ানক আওয়াজ করতে করতে রিঙ্কুর কাছে চলে আসে। রিঙ্কু চিৎকার করে উঠল আর সে পড়ে গেল। সে প্রায় রেল লাইনের কাছেই এসে পড়েছে। চার্লস তাকে হামলা করবে তখনই রিজবি ট্রেনে থাকা গান দিয়ে চার্লসের দিকে গুলি শুরু করল। ভাই তাড়াতাড়ি চলে আসুন। রিঙ্কু তাড়াতাড়ি ট্রেনে উঠে গেল আর ট্রেন চালু করে ফেলল। ট্রেন চলতে শুরু করলো। চুচুর চার্লস এখন তাদের পেছনেই রয়েছে। সে এখন আগে থেকে অনেক শক্তিশালী হওয়ায় বারবার তাদের ট্রেনের উপরে আঘাত করছে। রিঙ্কু গুলি করাতেও তেমন কাজ হচ্ছে না। চুচুর চার্লস একটার পর একটা বড় বড় পা দিয়ে রিঙ্কু ভাইকে আঘাত করছে। হঠাৎ চুচুর চার্লস উধাও হয়ে গেল। এবার সেটা তাদের ট্রেনের সামনে এসে পড়ে আর তাদের ট্রেনের দিকে সরাসরি ছুটে আসতে লাগে। এরপর রিজবি ট্রেনের স্পিড সর্বোচ্চ গতিতে নিয়ে আসে। ট্রেন আর চুচুর চার্লস যখন একেবারেই কাছাকাছি চলে আসলো, চুচুর চার্লস তার পাগুলো ট্রেনের ইঞ্জিনের মধ্যে ঢুকিয়ে দিল আর ট্রেনটাকে আঁকড়ে ধরে। ট্রেনের ইঞ্জিন ভেঙে ফেলায় ট্রেন দাঁড়িয়ে পড়ে।
রিজবি আর রিঙ্কু লাফ দিয়ে নেমে পাশের জঙ্গলের মধ্যে চলে যায়। এদিকে চুচু চার্লস তাদের ট্রেনটিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। রিজবি আর রিঙ্কু সৌভাগ্যবশত পাশেই একটি গাড়ি দেখতে পায় এবং সেই গাড়িটি কোনো মতে চালু করে আবারও ব্রিজের দিকে নিয়ে যেতে শুরু করে। চুচু চার্লস তাদের দেখে ফেলেছে এবং ভয়ানক আওয়াজ করে আরও দ্রুত তাদের দিকে আসতে থাকে। রিঙ্কু ভাই গাড়ি এবার এপাশ ওপাশ করতে থাকে যাতে চার্লস তাদের ধরতে না পারে। তারা প্রায় ব্রিজের কাছেই চলে এসেছে। ওইদিকে ঝিমু গাড়িটি দেখতে পারছে এবং তাদের পেছনে চুচু চার্লসকেও দেখতে পায়। এইটা দেখে ঝিমু অনেকটা ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি কন্ট্রোল বক্সের কাছে হাত রাখে যাতে রিঙ্কু ভাইয়ের ইশারা এসে ব্লাস্ট করতে পারে। তারা ব্রিজের মাঝামাঝি চলে আসলো। তখনই চার্লস তাদের গাড়িটাকে আটকে দিল। কোনো মতে তারা আহত অবস্থায় গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলো। ঝিমু চালু করো, রিজবি লাফ দাও, এই বলে তারা লাফ দিল। মুহূর্তের মধ্যেই ব্রিজটা ভেঙে গেল আর চুচু চার্লস কিছুটা হাওয়ায় উড়ে নিচে পড়ে গেল। নিচে ধারালো লোহা চুচু চার্লসের মুখের মধ্যে ঢুকে গেল আর চুচু চার্লসও মারা গেল। তারা সমুদ্রের পাড়ে কয়েক ঘন্টা অপেক্ষা করার পর একটা ছোট বোটে কিছু লোকজন আসে তাদের উদ্ধার করতে। রেস্কিউ টিম চুচু চার্লসকে দেখে তার একটা রিপোর্ট নিয়ে গেল এবং আইল্যান্ডটিকে সারা জীবনের জন্য বন্ধ ঘোষণা করল। রিজবি, রিঙ্কু এবং ঝিমুকে কক্সবাজারের হাসপাতালে রেখে তাদের সাময়িক ট্রিটমেন্ট করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো। হাসপাতালে তাদের সবার পরিবারের লোকজন তাদের দেখতে আসলো এবং শোয়েব ও সুব্রত দাদার মৃত্যুর খবর তাদের পরিবারকে দেওয়া হলো। রিজবি বেডে শুয়ে আছে, পাশেই আলাদা বেডে রিঙ্কু ও ঝিমু। রিজবির মন খারাপ কারণ সে তার প্রিয় দুই ভাইকে হারিয়েছে। এরপর সেও ঘুমিয়ে গেল। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the